বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টার থেকে আমরা লাইন বাই লাইন এমনভাবে আলোচনা করব এবং কোন কোন অংশটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোনগুলি মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে সেগুলো আমি আন্ডারলাইন করে দিব। তোমরা সেই আন্ডারলাইনগুলি যদি মনে রাখতে পারো বা একটু খেয়াল করে পড়ো, অবশ্যই নৈর্ব্যক্তিক সহ ছোট প্রশ্ন বা সৃজনশীল যেই প্রশ্নই থাকুক না কেন অ্যান্সার করতে কোনো অসুবিধা তোমাদের হবে না। সুতরাং শুরু করা যাক। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, প্রথম অধ্যায়। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পড়তে যে আমরা অনেক প্রাণী দেখে থাকি। সেই প্রাণীগুলিকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে। তো আমাদের এখানে বলা আছে, শুরু থেকে যদি আমি পড়তে শুরু করি, যে পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি পর্যন্ত। দেখো, এখান থেকে আমরা আইডেন্টিফাই করব প্রশ্ন যে প্রাণীকুলে ক্ষুদ্রতম প্রাণীকে আণুবীক্ষণিক প্রাণী, সেটা হলো অ্যামিবা, এবং বিশাল আকারের বড় প্রাণী সেটা হলো তিমি। তাহলে আমি এখান থেকে জানলাম আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা কী প্রাণী? আণুবীক্ষণিক। আমি আন্ডারলাইন করে দিলাম। এভাবে আমি পুরো চ্যাপ্টারটাই করে দিব, তোমরা বইয়ের সাথে মিলিয়ে আন্ডারলাইন করে নিবে। দেখবে ওই অংশগুলি নৈর্ব্যক্তিক সহ সব সময় কাজে লাগবে এবং আশা করি ভালো রেজাল্ট করতে তোমাদের সহযোগিতা হবে। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে প্রাণীর বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য বিন্যস্ত করা প্রয়োজন। আর বিন্যস্ত করার পদ্ধতি কি বলা হয়? শ্রেণীবিন্যাস। তাহলে এটা থেকে আমরা জানলাম শ্রেণীবিন্যাস কাকে বলে। শ্রেণীবিন্যাস কাকে বলে? প্রাণীকে যে বিভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে, তাদের আকৃতি হোক, বাসস্থান হোক, সব কিছু মিলিয়ে যে বিন্যস্ত করা হয়েছে তাদেরকে, সেটা হল প্রাণী শ্রেণী। তাহলে এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন সৃষ্টি হলো, সেটা কি? শ্রেণীবিন্যাস কাকে বলে? তাহলে আমরা এখান থেকে জানবো শ্রেণীবিন্যাস কাকে বলে জানলাম, ক্ষুদ্রতম প্রাণী কী এবং বড় প্রাণী কী সেটাও জানলাম। এখানে দেখো কিছু প্রাণীর ছবিও দেওয়া আছে। এখানে এই প্রাণীগুলা কি সেই সম্বন্ধে আলোচনা হবে এবং আমরা প্রথম পার্টে দেখো, এখানে প্রথম পার্ট হিসাবে যে জিনিসটা দেওয়া হয়েছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তাহলে এই পার্টে আমরা শিখব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কি, তাদের কীভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে। পাঠ্য বইয়ের রিডিং খুব মনোযোগ দিয়ে পড়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো রেজাল্ট এবং ভালো কিছু শিখা, বড় হইতে গেলে ছোটোখাটো জিনিসগুলি খুব ভালো করে দেখতে হবে। তোমার যত উপরে যাবে, উপরে ক্লাসে উঠবে, দেখবে তোমার কম্পিটিশন পরীক্ষাগুলিতে এই ছোট ছোট লাইনগুলি অনেক কাজে দেবে। যাই হোক, এখান থেকে আমরা কিছু কিছু অংশ আমি সরাসরি তুলে ধরতেছি। দেখো, প্রাণীগুলোকে দেখি, তার বিভিন্ন এদের দেহের আকৃতি, গঠন, অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটি মেরুদণ্ড আছে, কোনোটি মেরুদণ্ড। এই মেরুদণ্ড প্রাণী কাকে বলে তোমরা হয়তো আগেও শিখেছ। তাহলে এখানে আর দুইটা অংশ আসলো কি, মেরুদণ্ড প্রাণী এবং মেরুদণ্ড নেই যে অমেরুদণ্ডী প্রাণী। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনো বাস করে। তাহলে এটা হলো বাসস্থানের ভিত্তিতে কোনটা কোন জায়গায় বাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারে হয়, বিভিন্ন অঙ্গ দিয়ে চলাফেরা করে, এটা চলন শক্তি। পৃথিবীতে এরকম বৈচিত্র্য প্রাণীর সংখ্যা আমাদের ঠিক জানা নেই, তবে আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এই যে দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, আজ পর্যন্ত 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা জানলাম যে এই পর্যন্ত কতগুলি আবিষ্কৃত হয়েছে? 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। প্রতিনিয়তই এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন আকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। এই যে আরেকটা অংশ আমরা পেলাম, যে প্রাণী দেহের গঠন প্রকৃতি কি, প্রাণী দেহের
গঠন ও প্রকৃতি এই জ্ঞানটা আমরা অর্জন করতে পারি কিসের মাধ্যমে? এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। তাহলে প্রাণীর গঠন প্রকৃতি জানা যায় শ্রেণীবিন্যাসের মাধ্যমে। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতি শ্রেণীবিন্যাস। এটা হলো শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। এটা সাজিয়ে তোমরা কীভাবে শ্রেণীবিন্যাস করা হয়। আর শ্রেণীবিন্যাস বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হলো শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রাণী জগতের শ্রেণীবিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হয়েছে, এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা কখন হয়? যখন শ্রেণীবিন্যাস নিয়ে যেই বিদ্যা আলোচনা করা হয়। তারপর আসবো প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। মানুষ, কুনুপেং, কবুতর ইত্যাদি একটি প্রজাতি। এই প্রজাতির উপরেও যে শ্রেণীবিন্যাস হয় এটাই এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আরেকটা জিনিস শিখলাম আমরা যে প্রজাতির উপরেও শ্রেণীবিন্যাস করা হয়। প্রাণীবিন্যাস শ্রেণীবিন্যাস করতে প্রাণী বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এদের সকল ধাপের প্রত্যেকটি যথাযথ বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনাসের নাম উল্লেখযোগ্য। এখানে এই জিনিসটা আন্ডারলাইন করে রাখতে হবে যে শ্রেণীবিন্যাসের কোন কোন বিজ্ঞানীর অবদান এবং শ্রেণীবিন্যাসের জনককে। তাহলে এরিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াস। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের জনক কাকে বলবো? ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রদান করেন। এই যে আরেকটা অংশ যে দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? কে করেন? ক্যারোলাস লিনিয়াস। একটি জীবের দুইটি অংশ থাকে। একটি বৈজ্ঞানিক জীবের বৈজ্ঞানিক নামে দুইটা অংশ থাকে। এই যে আরেকটা অংশ বৈজ্ঞানিক নামে কয়টা অংশ থাকে? দুইটা অংশ বা দুই পদ বিশিষ্ট বলা হয়। প্রথম অংশটির নাম কি? ঘন। দ্বিতীয় অংশটির নাম প্রজাতি। এখানে উদাহরণ হিসেবে মানুষের বৈজ্ঞানিক নামটা উল্লেখ করা আছে, হোমো সেপিয়েন্স। এই বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজিতে ভাষায় লিখতে হয়। এই যে আরেকটা অংশ বৈজ্ঞানিক নাম কিভাবে লিখতে হয়? কোন ভাষায়? ল্যাটিন এবং অথবা ইংরেজি ভাষায়। এই হোমোটা হইল একটা অংশ, আর একটা হলো সেপিয়েন্স। তাহলে এটি প্রথম অংশটা হলো ঘন, দ্বিতীয় অংশটা হলো প্রজাতি। হোমো একটা ঘন, অপরটাই প্রজাতি। এখানে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে, নিচের ছকটি আঁকো, ছবিটি পূরণ করো যে এদের বাসস্থান কি, গঠন কি, উপকারিতা কি, অপকারিতা কি। এগুলো তোমরা বাস্তবভাবে এগুলো শিখবে। বানর, কেঁচো, ঝিনুক, পাখি, মাছ এদের সম্পর্কে। তারপরে দ্বিতীয় পার্টে তোমাদের আছে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসের পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। দেখো এখানে আরও একটি অংশ আমরা শিখব যে শ্রেণীবিন্যাসের যে প্রোটিস্টা একটা জগতের নাম। প্রোটিস্টা জগতে প্রোটোজোয়া পর্ব এগুলি তোমরা শিখেছ এবং সামনে আরও শিখবে। প্রোটোজোয়া পর্বটি আলাদাভাবে উপজগৎ সাবকিংডম হিসেবে স্থান পেয়েছে। আর সকল প্রাণী আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী এগুলো শ্রেণীবিন্যাসের পূর্ণ শ্রেণীবিন্যাসটা যখন দেখবে তখন এই নামগুলি তোমাদের চলে আসবে। অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট 33টি পর্ব আছে। এই যে আরেকটা অংশ, অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের কতটি পর্ব আছে? 33টি পর্ব। মোস্ট ইম্পর্টেন্ট নৈর্বৃত্তিকগুলি। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি মেজর পর্ব বলা হয়। এই 9টা মেজর পর্বই আমরা শিখবো এখন। 33টা পর্ব নয়, এই 9টা পর্ব মেজর, বাকিগুলি নন মেজর। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী, শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। তাহলে এখান থেকে কী শিখলাম আমি? যে প্রাণী জগতের সংখ্যাধিক্যের ভিত্তিতে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 9টি পর্বে ভাগ করা হয়েছে। এবং তাদের মধ্যে প্রথম পর্বটি হলো 8টি পর্ব হলো অমেরুদণ্ডী, আর শেষের পর্বটা হলো মেরুদণ্ডী।
প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখন এক নজরে এনিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাস করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন এই এনিমেলিয়া জগতের পর্বগুলো কী কী, এই ছকাকারে তোমার সুন্দর করে দেওয়া আছে। এই নামগুলি তোমাদের শিখতে হবে, যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মালাস্কা, কাইনোডার্মাটা, কর্ডাটা। তো এখানে কর্ডাটা পর্ব যে এটাকে আবার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা নামে ভাগ করা হয়েছে। ভার্টিব্রাটাকে আবার এই কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই মূল যেই এনিমেলিয়া পর্বের শ্রেণীবিন্যাস, এটা তোমাকে খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে। কোন পর্বের বৈশিষ্ট্য কী, তাদের আবাস বাসস্থান কী, উদাহরণ সহ এভরিথিং, প্রত্যেকটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা তোমরা সবসময় খেয়াল করে এটা পর্যায়ক্রমে মুখস্থ করবে, দেখবে, শিখবে। তা এখন পর্ব পরিফেরা। প্রথম পর্বের নাম কি ছিল আমাদের? পরিফেরা। এই পরিফেরায় আমরা কি শিখব? যে এদের স্বভাব ও বাসস্থান সম্পর্কে জানব। পোরাস শব্দের অর্থ ছিদ্র, ফেরা শব্দের অর্থ বহন করা। এগুলি সব কিন্তু তোমাদের ক্লাস 8 হলেও ছোট থেকেই বড় কিছু করতে হয়। বিসিএস পর্যন্ত যেখানে যাবে এই জিনিসগুলি ঘুরে ফিরে কাজে লাগবে। পোরাস অর্থ ছিদ্র, ফেরার অর্থ বহন করা, এই শব্দ দুটি থেকেই পরিফেরা শব্দের উৎপত্তি। তাহলে এই পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এই যে গুরুত্বপূর্ণ অংশ, পরিফেরা প্রাণীরা কী নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তাহলে এই যে আরেকটা জিনিস দেখলাম, যে পরিফেরা পর্বের কোন পর্বের অধিকাংশ প্রাণী সামুদ্রিক, বা পরিফেরা পর্বের অধিকাংশ প্রাণী প্রজাতি কী ধরনের? সামুদ্রিক প্রজাতি। তবে কিছু কিছু প্রাণী সাথে বাস করে, এদের সাধারণত দলবদ্ধ হয়ে বাসস্থান করে। উদাহরণ হিসেবে তোমাদের এখানে দেওয়া আছে স্পঞ্জিলাকে, এটা সামুদ্রিক প্রাণী। আর এদের মূল বৈশিষ্ট্যটা কি? খুব ভালো করে মুখস্থ বলো, মনে রাখা বলো, যাই বলো, এটা খুব ভালো করে রাখতে হবে। কি? সরলতম কোষ প্রাণী, বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না, যেমন স্পঞ্জিলা বা স্কাইপা। তো এটার মধ্যে আমরা সরল বহুকোষী প্রাণী, অনেকগুলি কোষ নিয়ে গঠিত। এদের টিস্যু গঠন করে না। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। দেহ প্রাচীর ছিদ্রযুক্ত। এগুলো বাস্তবে প্রাণীগুলো স্পঞ্জের মতো। তো স্পঞ্জিলা মানে স্পঞ্জিত। স্পঞ্জ, এর ছোটো ছোটো ছিদ্র থাকে যেগুলির মাধ্যমে এরা অক্সিজেন খাদ্যবস্তু প্রবেশ করে। তাহলে এখানে আমরা 3টা বৈশিষ্ট্য শিখলাম। এই 3টা বৈশিষ্ট্য আমরা খুব ভালোভাবে শিখে নেব এবং এটার উদাহরণ। তাইলে আমরা প্রথম পর্বের থেকে কি জানলাম? এদের বাসস্থান, বৈশিষ্ট্য এবং উদাহরণ। তাহলে আমরা শিখব বাসস্থান, বৈশিষ্ট্য, উদাহরণ। একেবারে নখদর্পণে রাখতে হবে। তারপর আসলো নিডেরিয়া। নিডেরিয়া নিকোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। নিডেরিয়াকে পূর্বে কি বলা হতো? সিলেন্টারেটা বলা হতো। এখন এটার থেকে শিখব এদের বাসস্থান, অবস্থান সম্পর্কে। এদেরও অধিকাংশ প্রাণী সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, নদীর ইত্যাদিতে দেখা যায়। এ পর্বে প্রাণীগুলো বিচিত্র বর্ণ আকৃতির হয়। এদের কিছু প্রজাতির এককভাবে, আবার কিছু কিছু প্রজাতি দলবদ্ধ কলোনি গঠন করে বাস করে। এরা পানিতে ভাসমান কাঠ, পাতা, অন্যান্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে তোমার হাইড্রা বা অবিলা। এটা আমাদের সামুদ্রিক প্রাণী, সুতরাং আমরা বাস্তবে খুব দেখতে পাই না এগুলা, লেপ ছাড়া। তারপরে বাসস্থানের পর আমরা শিখব কি? এদের বৈশিষ্ট্য। এদের কি থাকে? দেহ 2টি ব্রণীয় কোষ স্তরে গঠিত। দেহের বাইরের দিক স্তরটি অ্যাক্টোডার্ম, ভিতরের স্তরটি এন্ডোডার্ম। এই বাইরে হলো অ্যাক্টোডার্ম, ভিতরে হলো এন্ডোডার্ম। এটা প্র্যাকটিক্যালি যখন দেখতে পাবে প্রাণীটা, তখন তোমাদের ভালোভাবে মনে থাকবে। তারপর দেহ গহ্বরে সিলেন্টেরন থাকে। এই হাইড্রার বৈশিষ্ট্য যখন দেখবে তখন সিলেন্টেরন পাবে। এটা একাধারে পরিপাক ও পরিবহনে অংশ নেয়।
দেহ গহ্বরে কী থাকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট। পরিপাক পরিবহনে অংশগ্রহণ করে। এক্টোডার্মে নিউরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার দ্বারা আত্মরক্ষা চলন থেকে সহযোগিতা করে। তাহলে এখান থেকে আরেকটা কি শিখলাম আমরা, নিউরোসাইট নামক একটা বিশেষ কোষ থাকে। এগুলি কী কাজ ধরে, শিকার দ্বারা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে সতর্ক। বৈশিষ্ট্য নর্মালি বৈশিষ্ট্যর মতো হলেও আলাদাভাবে এগুলি মনে রাখতে হবে। উদাহরণ হিসেবে হাইড্রা এবং অভেলিয়া। তারপরে আসবো আমরা পর্ব প্লাটিহেলমিনথেস। এটার বৈশিষ্ট্য। প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা। প্লাটি শব্দের অর্থ কি? চ্যাপ্টা। হেলমেনথেস অর্থ কি? কৃমি। এই শব্দ দুটি থেকে প্লাটিহেলমিনথেস শব্দটি এসেছে। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বে বহু প্রজাতি বহিং পরজীবী, অন্তং পরজীবী হিসেবে অন্য জীবের বাহিরে ভিতরে বসবাস করে। তাহলে এদের মধ্যে অধিকাংশ কি বহিং পরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে বাস করে। তবে কিছু কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এ পর্বের কোনো প্রাণী ভেজা বা স্যাঁতস্যাঁতে মাটিতে বাস করে। যকৃৎ কৃমি, ফিতাকৃমি এই পর্বের অন্তর্ভুক্ত। তাহলে এই উদাহরণ হিসেবে কৃমির যত অংশগুলি, যকৃৎ কৃমি, ফিতাকৃমি, এগুলি এই পর্বের অংশ। তারপর শিখবো আমরা কি এটার বৈশিষ্ট্য। দেহ চ্যাপ্টা, আকৃতি দেখে দেখে মনে রাখার চেষ্টা করবে। উভলিঙ্গ। গুরুত্বপূর্ণ অংশ বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। গুরুত্বপূর্ণ অংশ দেহে পুরো কিউটিকল দ্বারা গঠিত। দেহ চোষক বা আংটা থাকে, উপরে চোষক বা আংটা থাকে। গুরুত্বপূর্ণ অংশ দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, রেচন অঙ্গ হিসেবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। উদাহরণ হিসেবে ফেসিউলা এবং টেনিয়া। তাহলে এই দুইটা হলো তার উদাহরণ। তারপরে আমরা শিখব পর্ব নেমাটোডা। পর্ব নেমাটোডায় অনেকে একে নেমাথেলমেনথিস বলে। নেমাটোডাকে নেমাথেলমেনথিসও বলা হয়। স্বভাব বৈশিষ্ট্য কি? স্বভাব বৈশিষ্ট্য হিসেবে আমরা জানব নেমা শব্দের অর্থ সুতা। নেমা শব্দের অর্থ কি? সুতা। এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্বের অনেক প্রাণী আন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র বা রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে। গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি এই পর্বের অন্তর্ভুক্ত। তাইলে এইটার বৈশিষ্ট্য হিসেবে আমরা কি পেয়েছি? এরাও অন্তঃপরজীবী হিসেবে থাকে। হ্যাঁ, এরা বিভিন্ন প্রাণী বা মানবদেহে ক্ষতি সাধন করে। এদের উদাহরণ হিসেবে গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি অন্তর্ভুক্ত। তারপর স্বভাব শিখলাম। তারপর শিখব এদের বৈশিষ্ট্য কি, এদের বৈশিষ্ট্যটা কি। দেহ নলাকার, যেমন এই যে অ্যাসকারিস একটা কৃমি, গোলকৃমি, অ্যাসকারিস। লো হলো চোখকৃমি। অ্যাসকারিসের বৈশিষ্ট্য এদের দেহ নলাকার, পুরু ত্বক দ্বারা আবৃত। চেহারা দেখেও বুঝতে পারতেছ। পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ে ছিদ্র উপস্থিত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। সাধারণত একলিঙ্গ। দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই। তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এরা কোন পর্বের অন্তর্ভুক্ত। নেমাটোডা। তাহলে এরা নেমাটোডার অন্তর্ভুক্ত আমরা এই বৈশিষ্ট্যগুলির মাধ্যমে জানতে পারবো। এই পর্যন্তই তোমরা ভালো করে দেখবে এবং বৈশিষ্ট্য উদাহরণ সহ আন্ডারলাইনকৃত অংশগুলি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আজ এই পর্যন্তই। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। আল্লাহ হাফেজ।